দেশ বিদেশের সাহিত্যের কিছু মজাদার গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে ফান্ডে। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজার হেঁচকি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জন্ম 1935 সালের 2রা নভেম্বর। তিনি ছোট ও বড়দের জন্য লিখেছেন অজস্র মজা ও রহস্যের গল্প। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌজাত্য। বলাইবাবুর চরিত্রে স্বর্ণিম, গোবিন্দলালের চরিত্রে আমি সৌজাত্য। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজার হেঁচকি। এই যে বলাইবাবু, নমস্কার। তা খবর টবর সব ভালো তো? হ্যাঁ, তা খবর তেমন খারাপও কিছু নয়। বাজারে নতুন ফুলকপি উঠেছে, রাঙা মূলো পাওয়া যাচ্ছে, সরেশ নলেন গুঁড়ো এসে গিয়েছে, টাটকা কই মাছের আমদানিও ভালো। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না মশাই। আপনি কি নবকিশোর রায়কে চেনেন? নবকিশোর? না মশাই, নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না। তাহলে বটকৃষ্ণ বাড়ুজ্জে? বটকৃষ্ণ নামটা শোনা শোনা হলেও চেনা চেনা লাগছে না তো। মহানন্দ তলাপাত্র নামে কাউকে কি চেনা ঠেকছে? না মশাই, মহানন্দ নামটা শুনেছি বলেই মনে পড়ছে না। মুশকিল কি জানেন, আপনি না চিনলেও এনারা সবাই আছেন। কিন্তু এই আপনার মতোই সকালে বাজার করছেন, 10টায় অফিসে যাচ্ছেন, সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়োর ছেঁচকি খাচ্ছেন, লুঙ্গি পরে আবার রকে বসে আড্ডাও দিচ্ছেন। তা হবে, কিন্তু এদের কাউকেই আমি চিনি না মশাই। আগে তাই তো বলছি বলাই বাবু, দুনিয়ার কটা লোকই বা চেনেন আপনি? চেনা তো আর বড় সহজ কথা নয়। লোকও যে হাজার বিজারে, লাখো লাখো, কোটি কোটি। ওই কোন মহাপুরুষ যেন বলেছেন, লোক না পোক। তা এত লোকের মধ্যে এক একজনকে মাঝে মাঝে চেনা করে নিতে ইচ্ছে করে না আপনার? এই যে ধরুন, নবকিশোরকে তো আপনি চেনেন না, কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণকিশোরের সঙ্গে ফস করে যদি আপনার মেয়ে টেপির বিয়ে হয়ে যায়, তাহলে নবকিশোর কি আর আপনার অচেনা থাকবে? টেপির বিয়ের কথা উঠছে কেন মশাই? টেপি তো মোটে 11 বছর বয়স। আহা, কথার কথা বলছি আর কি। কৃষ্ণকিশোরেরও মোটেও বিয়ের বয়স হয়নি, সবে 17 পড়েছে। তাই বলছিলুম, অচেনা লোক বলে কি দূরে ঠেলে রাখা ভালো? কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায় তার তো কোনো ঠিক নেই না। এই যে আমি, গতকাল পর্যন্ত কি আমার সঙ্গে আপনার চেনা ছিল? আজ দেখুন কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো। না মশাই, চেনা এখনো হয়নি। আপনাকে আমি মোটেই চিনি না। ওই তো আপনার দোষ বলাই বাবু, চিনবেন না বলে গোঁ করে থাকলে কি আর চেনা যায়? আমি হলাম গে গোবিন্দলাল। তা ভালো, পরিচয় পেয়ে বড় খুশি হলো। আমি তাহলে আসি। বিলক্ষণ, আসবেন বই কি। তা চলুন, আমিও ওই দিকেই যাব কি না। যেতে যেতে দুটো সুখ দুঃখের কথাই বলা যাক। তবে আমার আবার ওই দুঃখের পাল্লাটাই ভারী কি না। দেখুন গোবিন্দবাবু, দুঃখ দুঃখ আমাদের সবারই আছে। এখন সব হাঁপড়হাঁটি শোনার আমার সময় নেই, অফিসে দেরি হয়ে যাবে। তা তো বটে, তা তো বটে। তবে কি না, আজ একটু দেরি হলেও তেমন ক্ষতি নাই, রোববারের অফিস তো। ওহো, আজ রোববার বুঝি? হ্যাঁ, একবারই খেয়াল ছিল না। অফিস না থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু। সে আর বলতে, রোববারে তো আপনার গেঞ্জি আর আন্ডারওয়্যার কাচার দিন, এটা কে না জানে। এছাড়া করালি বাবুর সঙ্গে জমিতে বেড়া দেওয়া নিয়ে বকায়া ঝগড়াটাও মুলতুবি রয়েছে। রোববারে কিস্তির কাজিয়াটাও সারতে হবে। তারপর ধরুন বেলা ওই 11টার সময় লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে এক পাটি দাবা খেলা আছে। রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না, এও সবাই জানে। আপনি তো খুব ঘোরের লোক মশাই, আমার সম্পর্কে এত খবর পেলেন কোথায়?
আপনি পুলিশের চট্টর নন তো? আহা, ঘাবড়াবেন না বলাই বাবু, আমি আসলে একজন দুঃখী লোক। এই একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা। খারাপ খবর? কিরকম খারাপ খবর মশাই? কাটোয়ায় আমার 90 বছরের বুড়ো পিসি থাকেন। তা পিসি হঠাৎ মারা যাননি তো? রাঙা মামার ক্যান্সার হয়েছিল বলে একটা উড়ো খবর পেয়েছিলাম। আর কিছু হলো টলো নাকি? হ্যাঁ মশাই, টাটা কোম্পানির শেয়ার দর কি হঠাৎ পড়ে গিয়েছে? আমার চিরশত্রু কালো বরণ কি লটারি পেয়েছে, না টেরাকেষ্ট জেল থেকে ছাড়া পেয়েছে? সে বলেছিল বটে জেল থেকে বেরিয়েই আমায় দেখে নেবে। হ্যাঁ মশাই, বিষ্টুবাবু কি তার 2000 টাকা ধার আদায় করতে আসছেন? আমার নামে হুলিয়া জারি হয়নি তো, নাকি কেউ আমাকে মারার জন্য গুন্ডাকে সুপারি দিয়েছে? না মশাই না, খবরটা খারাপ হলেও আপনার ভয় নেই। কথাটা হলো আমার চাকরিটা গিয়েছে। যাক বাবা, বাঁচা গেল। খারাপ খবরের কথা শুনলে আজকাল বড় বুক ধড়ফড় করে মশাই। তা আপনার চাকরি গেলে আমার কি যায় আসে বলুন? আমি মশাই বড্ড ছাপ ওষালো, সাহায্য টাহায্য চেয়ে আমায় লজ্জা দেবেন না। আরে না না, আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। দুঃখের কথা কইলে ওই বুকটা একটু ঠান্ডা হয়, এই যা। তা অবশ্য ঠিক। তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু? আপনি রামনগর রাজবাড়ির কথা কি জানেন? রামনগর রাজবাড়ি? না মশাই, ঠিক মনে পড়ছে না। ও, তবে আপনার না জানা থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত। তা তো হতেই পারে। এই বিশ্বে কত কিছুই তো আমাদের জানা নেই বলুন। তা বলি কি সেটা নেই? অতি সত্য কথা। অনেক কাঠখড় পুড়িয়ে এসে রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল। রাজবাড়ির চাকরি? কিন্তু শুনতে পাই আজকাল তো আর রাজরাজাদের দিন নেই মশাই। রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে। তা গিয়েছে বটে, তবে দেশের সব চোর ডাকাতে যেমন জেলে যায় না, পুকুর বা নদীর সব মাছি যেমন ধরা পড়ে না, দেশলাইয়ের সব কটা কাঠি যেমন জ্বালানো যায় না, ঠিক তেমনি রাজবাড়িগুলোরও কয়েকটা এখনো টিকে আছে। রামনগরে শুধু রাজবাড়ি নেই, জরির পোশাক পরা মুকুট মাথায় বুড়ো রাজা আছেন, তার 3 রানী, মন্ত্রী, সেনাপতি, সিপাই, শান্তি সবাই আছেন। সকালে রোজ দরবারে বসে, সেখানে অপরাধীদেরও বিচার হয়। সভা গায়ক এবং সভা কবি পর্যন্ত আছেন। বলেন কি মশাই, এ তো আষাঢ়ে গল্প। তা সেখানে যাওয়া যায়? খুব যাওয়া যায়, তবে রাস্তাটা একটু পেঁচালো, এই যা। তা আপনি সেখানে কি চাকরি করতেন গোবিন্দবাবু? চাকরিটা বেশ গুরুতরই ছিল মশাই। সকালে শয্যা ত্যাগের পর থেকে রাত্রিরে শয্যা গ্রহণ পর্যন্ত রাজা মশাই কবার কাশলেন, কবার হাঁচি দিলেন, কবার হাই বা ঠেকুর তুললেন এবং কটা দীর্ঘশ্বাস ফেলেন তার হিসাব রাখা। কাশি হলে ক্রস চিহ্ন, হাঁচি হলে ঢেরা, ঢেকুর তুললে গোল্লা, হাই তুললে দাড়ি, আর দীর্ঘশ্বাস ফেললে ভাগ চিহ্ন। রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই 22 বার কেসেছেন, 11টা হাঁচি দিয়েছেন, 132 বার ঢেকুর তুলেছেন, আর 13টা হাই তুলেছেন। সেই বুঝে তিনি রাজার জন্য নানা ওষুধের ব্যবস্থা করতেন। এ তো ভারী মজার চাকরি মশাই। না মশাই, মোটেই মজার চাকরি নয়। রাজার হাঁচি কাশির হিসাব রাখতে গিয়ে আমার নিজের নাওয়া খাওয়া শিখেই উঠল। সারাক্ষণ রাজামশাইকে নজরে নজরে রাখতে হতো। একটা হাঁচি বা কাশির এদিক ওদিক হলেই বেতন কাটা যেত। তার রাজবাড়িতে বেতনটা কিরকম ছিল গোবিন্দবাবু? তা সেটা খুব মন্দ ছিল না, ওই মাসে 5 মোহর। মোহর মানে সোনার মোহর? আগে হ্যাঁ, সেখানে এখনো মোহরেরই চল কিনা। রাজামশাই তো সোনার রূপো ছাড়া আর কোনো ধাতু ছুতেনি না। তার তলোয়ারের হাতলটাও রূপো বাঁধানো,
গাড়ু, পিকদানি, থালা, গিলাস সবই রূপোর। ও, এ ভাবা যায় না মশাই, মাসে 5 মোহর মানে তো 50-60 হাজার টাকা, রীতিমতো শাসালো চাকরি মশাই। তা সেটা খোয়ালেন কি করে? সেটাই তো দুঃখের কথা মশাই। তবে শুনুন, একদিন রাতে রাজামশাই খেতে বসেছেন। কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মাছের নবরত্ন কালিয়া, মোগলাই দমপুক্ত, মাংস, মুড়িঘণ্ট, মুরগ মশাল্লাম, চিংড়ির মালাইকারি, আলু বখরার চাটনি, নলেন গুড়ের পায়েস, রাবড়ির রাঘব শাহী আর সর ভাজা। এ যে এলাহি ব্যাপার মশাই। বলি, রাজগজাদের কি ব্লাড সুগার, কোলেস্ট্রল, হাই ডিজিজের ভয় নেই? নিতেন গ্যাস, অম্বল অথবা ডিসপেপসিয়া তো হতেই হবে। আপনার আমার মতো চুনোপটি তো নন। 6.5 ফুট লম্বা, ইয়া বুকের ছাতি, পেল্লাই ভুড়ি, থামের মতো পা, মুগুরের মতো হাত। বুঝেছি বুঝেছি, তারপর কি হলো বলুন। সেই দুঃখের কথাটাই বলি এবার। মাংস চেবোতে গিয়ে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন। সে এমন ঝাল লঙ্কা যে রাজামশাই একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। ঝালের চোটে হেঁচকি উঠে গেল। আর সে কি হেঁচকি মশাই! হেঁচকির চোটে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রাজবৈদ্য ছুটে এলেন, মন্ত্রী ছুটে এলেন, সেনাপতি এলেন, বিদূষক এলেন। ঘটি ঘটি জল খাওয়ানো হলো, নানা মুষ্টিযোগ প্রয়োগ করা হলো। বিদূষক নানা রসিকতা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাজামশাই হিচিক হিচিক করে কেবল হেঁচকি তুলে যাচ্ছেন। তখন আমি বললাম, মন্ত্রী মশাই, আমি কি একটু চেষ্টা করে দেখবো একবার? মন্ত্রী বললেন, অবশ্যই অবশ্যই, রাজাকে আরোগ্য করলে পারিশ্রমিক পাবে। আমি দূর দূর বুকে এগিয়ে গিয়ে কি করলাম জানেন? রাজার গালে সপাটে এক চড় কষিয়ে দিলাম। বলেন কি মশাই, এটা খুব ভুল করলেন। রাজার গালে চড় মারলে কি কারো চাকরি থাকে? আগে থাকে, আমার তো অন্তত ছিল। কারণ সামান্য এক নফরের হাতে আচমকা চড় খেয়ে রাজা একেবারে চমকে গেলেন। এমন চমকালেন যে তার হেঁচকি সেরে গেল। গম্ভীর হয়ে শুধু বললেন, এ ছোকরাকে। মন্ত্রী বললেন, মহারাজ, ই আপনার হাঁচি কাশির হিসেব রক্ষক। রাজা থমথমে মুখে একটা দিয়ে শোয়ার ঘরে চলে গেলেন। হেঁচকি সেরে যাওয়ায় আমি 1 থালা রূপোর টাকা বকশিস পেলাম, সেই কোম্পানির আমলের অ্যান্টিক জিনিস। ওমা, তাহলে চাকরি গেল কিসে? পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হলো তাতে লেখা ছিল, রাজা কটা হেঁচকি তুলেছিলেন তার হিসাব রাখুনি বলে তোমাকে বরখাস্ত করা হচ্ছে। এ তো বড় অন্যায় মশাই। হেঁচকির হিসেব রাখবার তো কথা ছিল না আপনার। সেই দুঃখের কথাই তো বলতে এতদূর আসা মশাই। তা বলাই বাবু, এই 1855 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রূপোর টাকাগুলোর কিরকম দাম হতে পারে বলুন তো? ভাবছি কয়েকটা বেচে দেব। ওই বাজারে যদু স্বর্ণকার 500 টাকা দিতে চাইছে। খুব ঠকা হবে কি? এই যে দেখুন না একবার। আহা, হাটে বাজারে এমন জিনিস বেচবার কি দরকার আপনার? এই দরেই আমি না হয় সব কটা কিনে নিচ্ছি। আপনি নেবেন? তাহলে নিন। চীনা মানুষের কাছে 200-500 টাকা ঠকলেও সুখ। তা তো বটেই, তা তো বটেই। আজকে শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজার হেঁচকি।